আসসালামু আলাইকুম। মাইক্রোসফট অফিস ওয়ার্ডের আজকের চতুর্থ ক্লাসে আমরা শিখব হোম ট্যাবের ফন্ট ব্লকের ফন্ট চেঞ্জ, ফন্ট সাইজ, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, স্ট্রাইক থ্রো, সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট সম্পর্কে। চলুন শুরু করা যাক। যে কোনো লেখার উপর কোনো টুলস অথবা ফিচার ব্যবহার করতে হলে সর্বপ্রথম আমাদেরকে ওই লেখাটি সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট না করলে কোনো টুলসই কাজ করবে না। আমি আবারও বলে নিচ্ছি, কোনো লেখাকে সিলেক্ট না করে নিলে কোনো টুলস এর উপরে কাজ করবে না। তাহলে আমি সর্বপ্রথম আমার যে প্রথম লাইনটি আছে এই লাইনটিকে সিলেক্ট করে নিলাম, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ। এখন আমি চাচ্ছি এই লেখাটির স্টাইল বা ডিজাইনটা আমি একটু চেঞ্জ করব। তো সেই ক্ষেত্রে আপনাকে চলে যেতে হবে হোম ট্যাবের ফন্ট ব্লকের ফন্ট ফেস অপশনে। এই যে দেখুন, এই টুলসটির নাম হচ্ছে ফন্ট। আপনি কোনো টুলসের কাজ কি সেটা যদি জানতে চান, আপনাকে বাহিরে অন্য কারো কাছ থেকে জানতে হবে না। আপনি যদি কার্সরটি ওইখানে ধরে রাখেন, আপনারা খেয়াল করবেন যে নিচে ওই টুলসটির নাম চলে আসবে। যেমন আমাদের এই টুলসটির নাম হচ্ছে ফন্ট এবং এটির কাজ হচ্ছে পিক এ নিউ ফন্ট ফর ইউর টেক্সট। আপনার লেখার জন্য সে একটি নতুন ফন্ট নিয়ে আসবে। আমি এই পাশের এই যে ছোট্ট ড্রপ ডাউন অ্যারোটি আছে এটিতে একটি ক্লিক করলে দেখবেন এখানে অনেকগুলো ফন্ট চলে আসছে। এখন আমি যদি এই ফন্টটাতে কার্সরটা ধরি, দেখবেন আমার হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ এই লেখাটি একটু ভিন্ন রকমের হয়ে গেছে। আর যদি এই যে আলজেরিয়ান এই ফন্টের উপরে ধরি, এখন আবার স্টাইলটা পাল্টে গেছে। এরিয়াল ব্ল্যাকে ধরলে এখন আবার অন্যরকম হয়ে গেছে। তো আপনি যদি আপনার এই লেখাটার অন্যরকম কোনো স্টাইল বা ভিন্ন রকম আরও সুন্দর কোনো ফন্ট ব্যবহার করতে চান, এখান থেকে আপনার যেটি পছন্দ হয় সেটিতে একটি ক্লিক করলেই ওই ফন্টটি এখানে চলে আসবে। এখন আপনারা বলতে পারেন যে আমি আসলে কোন ফন্টটা ব্যবহার করব, বা আমি কি সব জায়গায় সব ফন্ট ব্যবহার করতে পারবো? না, আপনি যখন অফিসিয়াল কাজ করতে যাবেন আপনি আপনার ইচ্ছামতো ফন্ট ব্যবহার করাটা ভালো হবে না। কারণ আপনি যদি স্কুল ড্রেস ছাড়া স্কুলে যান, আপনি যত ভালো বা দামি ড্রেসই পরেন না কেন, আপনাকে স্কুলে ঢুকতে দেওয়া হবে না। কারণ সেখানের একটা ফর্মালিটি আছে যেটা আপনাকে মেনটেন করতে হবে। তাই আমরা যখন অফিসিয়ালি কাজ করব, আমরা এরকম উল্টাপাল্টা ডিজাইনেবল ফন্ট দিলে সেটা অফিসিয়াল কাজের সৌন্দর্য নষ্ট করবে। তাই আমরা অফিসিয়াল কাজ করলে সর্বদা চেষ্টা করব টাইমস নিউ রোমান ফন্টটি দেওয়ার জন্য। এই যে TIMES টাইমস নিউ রোমান এই ফন্টটি দিয়ে আপনি সবসময় অফিসিয়াল কাজ করার চেষ্টা করবেন। তো আশা করি আপনারা ফন্টের বিষয়টা খুব ভালো বুঝতে পেরেছেন। ফন্টের পরের যে অপশনটি আছে সেটি হচ্ছে ফন্ট সাইজ। এর কাজ হচ্ছে চেঞ্জ দ্য সাইজ অফ ইউর টেক্সট। আপনার লেখার আকার পরিবর্তন করবে। আপনি যে পাশে ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করেন, এখানে অপশন আসবে। আপনি যে 8 ফন্ট দেন, এখানে আপনার লেখাটা একবারে ছোট হয়ে যাবে। আর আপনি যত ফন্ট সাইজ বড় করবেন বা বেশি দিবেন তত আপনার লেখাটি বড় হবে। তো আপনার প্রয়োজন মতো আপনারা এখানে ফন্ট সিলেক্ট করে নেবেন। তবে অফিসিয়াল বা স্ট্যান্ডার্ড যে ফন্ট সাইজ সেটি হচ্ছে 14। আপনারা যে কোনো কাজ করলে নর্মালি 14 ফন্ট দিয়ে করার চেষ্টা করবেন। এটা হচ্ছে স্মার্ট ফন্ট সাইজ। তারপরে যে অপশনটি আছে সেটি হচ্ছে বোল্ড। বোল্ড আপনার লেখাটিকে একটু গাঢ় করবে। দেখুন, আমি বোল্ডে ক্লিক করলে আপনার লেখাটি একটু গাঢ় হয়ে যাচ্ছে। এখন আপনি যদি চান যে না, আমার বোল্ড প্রয়োজন নেই, আমি আবার আগের জায়গায় আমার লেখাটিকে নিতে চাচ্ছি, সেই ক্ষেত্রে বোল্ডে আরেকটি ক্লিক করলেই আপনার লেখাটি পূর্বের অবস্থানে চলে যাবে। তারপরে ইটালিকের কাজ হচ্ছে আপনার লেখাটিকে ইটালিসাইজ করে দেবে। অর্থাৎ আপনি যদি এখানে একটা ক্লিক করেন, আপনার লেখাটা একটু বাঁকা হবে। আবার যদি পূর্বের অবস্থানে নিয়ে যেতে চান, আরেকটি ক্লিক করলে আগের অবস্থায় চলে যাবে। তারপরের যে অপশনটি আছে সেটি হচ্ছে আন্ডারলাইন। এখানে আন্ডারলাইনে আপনি যে একটা ক্লিক করেন, আপনার লেখার নিচে একটি আন্ডারলাইন চলে আসবে। তো আন্ডারলাইনের পাশে আপনি খেয়াল করবেন একটা ড্রপ ডাউন অ্যারো দেওয়া আছে। এখানে ড্রপ ডাউন অ্যারো থাকা মানেই হচ্ছে এখানে আরও কিছু অপশন আছে যেটা আমাদের প্রয়োজন পড়তে পারে। তো আমরা ড্রপ ডাউন অ্যারোতে একটা ক্লিক করলে দেখতে পারবো এখানে বিভিন্ন ধরনের আন্ডারলাইনের অপশন দেওয়া আছে। যেমন প্রথম আন্ডারলাইনটি হচ্ছে একটি চিকন দাগ, তারপরেরটি হচ্ছে আপনার দুইটা দাগ, তারপর আন্ডারলাইনটি দিলে আপনার একটি মোটা দাগ আসবে, তারপরেরটি আসবে ডট ডট আকারের, তারপরেরটি আসবে ড্যাশ ড্যাশ আকারে। আপনার যে আন্ডারলাইনটি বা যেই স্টাইলের আন্ডারলাইন প্রয়োজন আপনি এখান থেকে দিতে পারবেন। আর আপনি যদি আন্ডারলাইন না দিতে চান, নানে ক্লিক করলে আন্ডারলাইন চলে যাবে। আর আপনি যদি চান যে আমি আন্ডারলাইনটি দিব কিন্তু আন্ডারলাইনটি একটু কালারফুল করতে চাচ্ছি, সেক্ষেত্রে আপনি আন্ডারলাইন কালারে গিয়ে বিভিন্ন কালার দিতে পারবেন। আর যদি আপনার এখান থেকেও কালার পছন্দ না হয়, আপনি মোর কালারে গিয়ে এখানে আরও অনেক কালার আছে, সেখান থেকে কালার সিলেক্ট করে নিতে পারবেন। তারপরে যে অপশনটি আছে সেটি হচ্ছে স্ট্রাইক থ্রো। স্ট্রাইক থ্রোর কাজকে একটু নিচে খেয়াল করলেই দেখতে পারবেন, ক্রস সামথিং আউট বাই ড্রয়িং এ লাইন থ্রো ইট।
এটার কাজ হচ্ছে আপনার যে লেখাটি তার ঠিক মাঝ বরাবর সে একটি দাগ টানবে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এর আসলে ব্যবহারটা কি? আমরা তো ছোটবেলায় পেন্সিল দিয়ে যখন লিখতাম তখন কোনো ভুল হলে সেটাকে রাবার দিয়ে মুছে ফেলতাম, কিন্তু যখন কলম দিয়ে লেখা শুরু করলাম তখন আর মোছার কোনো অপশন ছিল না বিধায় আমরা কাটতাম। কিন্তু কম্পিউটারে তো আমরা জানি আমরা ইচ্ছা করলে কোনো ভুল লেখাকে ব্যাক স্পেস চাপার মাধ্যমে মুছে ফেলতে পারি। তারপরও কেন আমরা এই অপশনটি ব্যবহার করব? এই অপশনটি আমরা তখনই ব্যবহার করব যখন আমাদেরকে কোথাও কোনো ভুল এবং সঠিক শব্দ দুইটিকে পাশাপাশি লিখে কোনটা ভুল কোনটা সঠিক বোঝাতে হয়, ঠিক তখন। সাপোজ আমরা জানি আগে ম্যাক্সিমাম টাইম আমরা হাউসওয়াইফ শব্দটি ব্যবহার করতাম, কিন্তু ইদানিং সময়ে এসে হোম মেকার শব্দটি বেশি ব্যবহার হচ্ছে। এখন আপনি যদি আপনার স্টুডেন্টদেরকে বোঝাতে চান যে তোমরা হাউসওয়াইফ শব্দটি ব্যবহার না করে হোম মেকার ব্যবহার করবে, তাহলে আপনাকে দুইটি শব্দই লিখতে হবে। লেখার পর আপনি যদি হাউসওয়াইফটিকে কেটে দেন আর হোম মেকার থেকে এই যে আপনার স্ট্রাইক থ্রো বা যে কেটে দিচ্ছেন এটা যে উঠে ফেলেন, তাহলে স্টুডেন্টরা বুঝতে পারবে যে আপনি হাউসওয়াইফের পরিবর্তে হোম মেকার ব্যবহার করতে বলতেছেন। যদি দুইটাই না লেখেন, আপনি যদি হাউসওয়াইফটিকে মুছে ফেলেন ব্যাক স্পেস চেপে, সেক্ষেত্রে তো তারা বুঝতে পারবে না। এই জন্য আমাদের স্ট্রাইক থ্রো এই টুলসটিও ব্যবহার করা খুবই প্রয়োজনীয় বিষয় হয়ে দাঁড়ায়। আপনি এমনিতে যখন কোনো লেখা লিখবেন তখন সর্বদাই দেখবেন এটা বরাবর আসতেছে, কিন্তু কখনো কখনো আমাদের প্রয়োজন পড়ে যে কোনো লেখাকে আমরা এই লাইনের নিচে দিয়ে লিখতে চাই। যেমন আপনি যদি কোনো অঙ্ক প্রশ্ন করতে চান, আপনি লগ 10 লিখতে চাচ্ছেন, তো লগ 10-এর সুযোগটা ম্যাক্সিমাম টাইম নিচের দিকে থাকে। তো আপনি এটাকে কিভাবে নিচে নামাবেন? সেক্ষেত্রে আপনাকে স্ট্রাইক থ্রোর পরের যে টুলসটি রয়েছে বা ফিচারটি রয়েছে সাবস্ক্রিপ্ট, সেটিতে একটি ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে দেখুন আপনার এই 10টি নিচে চলে গেছে। আবার আপনি যদি a+b² লিখতে চান, সেক্ষেত্রে 2 বরাবর দিলে তো হচ্ছে না। তখন আপনি এই 2টিকে সিলেক্ট করে যদি সুপারস্ক্রিপ্ট অপশনটি ব্যবহার করেন, তাহলে দেখুন আপনার a+b² হয়ে যাচ্ছে। 2টি স্বাভাবিক লেখার থেকে একটু উপরে উঠে যাচ্ছে। এভাবে আপনি গাণিতিক কাজগুলোর ক্ষেত্রে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট দুইটারই ব্যবহার করতে পারবেন। আবার আপনি যদি চান যে না লেখাটি উপরে থাকবে না, পূর্বের অবস্থানে অর্থাৎ বরাবর চলে যাবে লেখার, সেক্ষেত্রে আপনি সিলেক্ট করার পর আরেকটি ক্লিক করলে লেখাটি আবার পূর্বের অবস্থানে চলে যাবে। পরবর্তী ক্লাস নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।